আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কবে খুলবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের বাংলাদেশের বহু মানুষের প্রশ্ন, যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কবে খুলবে, কখন খুলবে, সেই বিষয়টা কিন্তু আমরা কেউ জানি না। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আমাদের যে কবে খুলবে, কিন্তু আমরা তো জানি না যে কখন খুলবে, কিভাবে খুলবে, কত তারিখে খুলবে, তাই না? তো আজকে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা নিয়ে কিছু গোপন তথ্য বা আপডেট আপনাদেরকে শেয়ার করব। যেই আপডেটের মাধ্যমে, যেই তথ্যর মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কেন খুলছে না, কি কারণে, সেই বিষয়টা আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। প্রবাসী ভাইরা, শুরুতে আপনাদেরকে একটু স্ক্রিন শট দেখাই। আমি আজকে ইউটিউব থেকে কিছু স্ক্রিনশট নিয়েছি। আমাদের বাংলাদেশের বেশ কিছু সুনাম নাম করা টিভি চ্যানেলে দেখেন, এখানে আছে আপনার আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলছেন যে সিন্ডিকেট বন্ধ না করতে পারলে তিনি মন্ত্রিত্ব থেকে সরে যাবেন। এখানে আর এক টিভি চ্যানেলে বলা হয়েছে যে কূটনৈতিক ব্যর্থতার কারণে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে না বা খুলতে পারছে না বাংলাদেশিরা। এখানে আরও রয়েছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, এবং প্রবাসী টাইম নামে একটা চ্যানেল দেখেন, তিনি বলছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে বেশ কিছুদিন পর। তো আমি যেই কথাটা বলছি যে এখানে দেখছেন যে কূটনৈতিক ব্যর্থতার কারণে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে না। তো এই যে খুলছে না, এটা কি কূটনৈতিক ব্যর্থতার কারণে নাকি শুধু বাংলাদেশের কারণে, সেই বিষয়টার সেই পয়েন্ট নিয়ে আজকে কিছু আলোচনা করব। শুধু দোষ চাপাচ্ছেন যেই দেশ আমরা যাব মালয়েশিয়া, সেই দেশের গভর্নমেন্টের উপর আমরা দোষ চাপাচ্ছি যে কূটনৈতিক বা রাজনীতির বা আপনার ডিপ্লোম্যাটিক যে ব্যর্থতা রয়েছে, সেটা আসলে কাদের ব্যর্থতা ভাই? এটা আমাদের ব্যর্থতা। আমাদের আজকে যে গোপন খবরটা সেটা বলছি যে কেন খুলছে না মালয়েশিয়ার কলিং ভিসা জানেন? আমাদের বাংলাদেশের এজেন্সির কারণে। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলতে পারতেছে না। কেন খুলছে না এজেন্সিরা, কেন লোক পাঠাচ্ছে না জানেন? এজেন্সি আমাদের আরিফুল হক চৌধুরী শুরুতে বলি যে তিনি ঘোষণা দিয়েছে যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ করবে বা পাঠাবে। কিন্তু এই যে 1 থেকে 1.5 লাখ টাকা, যে এত কম টাকার ভিতরে মালয়েশিয়াতে লোক পাঠাতে রাজি না আমাদের বাংলাদেশের এজেন্সিরা। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি কিন্তু একবারও সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু বললেন না। শুধু বলছেন যে তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে জিহাদ করতেছেন, যুদ্ধ ঘোষণা করতেছেন, সিন্ডিকেট বন্ধ করবেন, কিন্তু একবারও বললেন না যে আমাদের বাংলাদেশের এজেন্সিরা এত কম টাকার ভিতরে শ্রমিক পাঠাতে রাজি হচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের আরিফুল হক চৌধুরী তো তিনি কথা দিয়েছেন বাংলাদেশি নাগরিকদের কাছে যে মালয়েশিয়াতে কম দামে শ্রমিক পাঠাবো আমরা, কারণ এটা পাঠাতে তো বিএনপির একটা নাম হবে, সুনাম হবে। তো আমি তাদের দোষ দিচ্ছি না, বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট আসছে তাদের দোষ আমি দিচ্ছি না। তারা নতুন আসছে, কয়েক মাস হলো, কিন্তু তারা যে কাজটা ঘোষণা দিয়েছিল, যদি এটা হতো তাহলে বাংলাদেশের নাগরিকদের অনেক ভালো হতো, সুবিধা হতো। অনেক লোক প্রবাসী গিয়ে রেমিটেন্স পাঠাতো, দেশকে আরও সচল করতো। এটা নিয়ে কোনো অভিযোগ নাই। কিন্তু যে এজেন্সিগুলা লোক পাঠাচ্ছে না দীর্ঘ বছর ধরে মালয়েশিয়াতে অবৈধভাবে প্রতারণা করে মানুষদের টাকা পয়সা সব মেরে, তারা যে এখন এই যে এজেন্সির বিরুদ্ধে এই লড়াইটা লড়তে পারতেছে না, এটা আমার খুব দুঃখ কষ্ট। কারণ আমরা এখন গভর্নমেন্টের দায়িত্বে আছি, আমরা কেন এজেন্সি আমাদের কথা শুনবে না? এটা আরিফুল হক চৌধুরীর কাছে আমার প্রশ্ন, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে প্রশ্ন, যে আপনারা সিন্ডিকেটের বিরুদ্ধে জিহাদ করতেছেন কিন্তু বাংলাদেশের যে এজেন্সি রয়েছে আপনাদের কথা শুনছে না, এটা নিয়ে কিছু বলেন। ঠিক আছে, শুধু বলতেছেন যে কূটনৈতিক ব্যর্থতা, ডিপ্লোম্যাটিক ব্যর্থতা। মালয়েশিয়ার গভর্নমেন্ট চাচ্ছে আমরা লোক নেব বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশে দিতে পারতেছে না। এটা হচ্ছে ফার্স্ট মেন পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে গোপন কথা যে বাংলাদেশ দিতে পারতেছে না। কেন পারছে না? বাংলাদেশের এজেন্সিগুলো এত কম টাকায় শ্রমিক মালয়েশিয়াতে পাঠাবে না।
ঠিক আছে, কেন পাঠাবে না? এজেন্সি বলতেছে আমাদের লস হয়ে যায়, আমরা এত কম টাকার ভিতরে পাঠাবো না, আমরা 3 থেকে 4 লাখ টাকার মধ্যে আমরা লোক পাঠাবো, কিন্তু এত কম টাকার মধ্যে আমরা লোক পাঠাবো না। এই জন্য আজকে 2026 সাল 4 জুন মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ রয়েছে, যা জীবত 1.5, 2, 3 বছর ধরে বন্ধ রয়েছে। মালয়েশিয়ার কলিং ভিসা লোক পাঠাতে পারছে না বাংলাদেশ, যেখানে নেপাল, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া সকল দেশের লোক যাচ্ছে কাজ করতে, সেখানে বাংলাদেশের শ্রমবাজার এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। বাংলাদেশের একটা লোকও কলিং ভিসায় নতুন পাঠাতে পারছে না। এই ব্যর্থতা, এই দায়ভার কোন বাংলাদেশ নেবে, কোন বাংলাদেশের এমপি মন্ত্রীরা নেবে, আমার বুঝে আসে না। তো এই যে কারণটা আপনার মালয়েশিয়ার যে শ্রমবাজারটা খুলছে না বর্তমান সময়ে, আপনার আরিফুল হক চৌধুরী বা আমাদের বাংলাদেশের নতুন গভর্নমেন্ট চাচ্ছে, যেহেতু মালয়েশিয়া সিন্ডিকেট বেশি, মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের ঝুঁকি বেশি। অবৈধ হওয়ার কারণ কি জানেন? আমরা যে 4-5 লাখ টাকা দিয়ে আসার পর আমাদের অনেক সময় কাগজপাতি ঠিক থাকে না, আমাদের কোম্পানি এলোমেলো হয়ে যায়, কারণ ওই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, নির্বাচনের পর অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়। তো এই জন্য মূলত অনেক প্রবাসী ভাইরা বৈধভাবে গেলেও অবৈধ হয়ে যায়। তো এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রী চাচ্ছে যে 1 থেকে 1.5 লাখ টাকায় লোকগুলো পাঠাবে, পাঠানোর পর ওইখানে যদি আপনার 2 মাস কি সর্বোচ্চ 6 মাস কাজ করে, আপনার 1 থেকে 1.5 লাখ টাকা শোধ হয়ে যাবে। তখন সে যদি অবৈধ হয়ে যায়, তখন সে চিন্তা করবে যে আমি দেশে চলে যাই, যেহেতু আমার টাকা উঠে গেছে। কিন্তু আপনি যেহেতু 4-5 লাখ টাকাতে যদি মালয়েশিয়াতে আসেন, আপনার এই যে আপনার 40-50 হাজার টাকা বেতন দিয়ে আপনার 4-5 লাখ টাকা আপনার প্রায় শোধ হতে 1-2 বছর সময় চলে যাবে। তো আপনি যদি 1-2 বছর সময়ের আগে যদি অবৈধ যান, তখন কিন্তু আপনি চাবেন যে মালয়েশিয়া থেকে আপনার সেই টাকাগুলো ঋণ পরিশোধ করে তারপর আপনি মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে যান, তাই না? তো আপনি যদি 1 থেকে 1.5 লাখ টাকা যদি আসেন, তাহলে কিন্তু আপনি ওই অবৈধ থাকার চিন্তাটা করবেন না। তখন কিন্তু আপনি যদি অবৈধ হয়ে যান, সাথে সাথে দেশে চলে যাবেন, কারণ যেহেতু আপনার টাকা উঠে গেছে। কিন্তু আপনার 4-5 লাখ টাকা দিয়ে আসলে তখন কিন্তু আপনি মালয়েশিয়া ছেড়ে যাবেন না এবং মালয়েশিয়াতে অবৈধভাবে থাকার চেষ্টা করবেন। তো এই জন্যই মূলত মালয়েশিয়ার কলিং ভিসা এত লেট হচ্ছে, খুলছে না। এবং যতদিন পর্যন্ত চোররা চুরি করা বন্ধ না করবে, দেশের মানুষের ভালো না বুঝবে, এই দেশ কখনোই শান্তিতে থাকতে পারবে না। যেখানে আমাদের ইন্ডিয়া, মায়ানমার, নেপাল তারা আসে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আসে, সেই দেশের শ্রমিকদের আমরা কতটা পিছে ভাই। হ্যাঁ, বাংলাদেশের টাকার রেট নেপালের চাইতে ভালো, আপনার মায়ানমার থেকে ভালো বাংলাদেশের টাকার রেট। বাংলাদেশের এখানের 1 টাকা মালয়েশিয়ার আপনার বাংলাদেশে 29 টাকা, আপনার 30 টাকা। আর নেপালের হচ্ছে মালয়েশিয়ার 1 রিয়াল, নেপালের হচ্ছে আপনার 40 টাকা, 45 টাকা। তাহলে বাংলাদেশের টাকার মান কোথায়, নেপালের টাকার মান কোথায়? তারা 1 থেকে 1.5 লাখ টাকার লোক পাঠাচ্ছে, আমরা বাংলাদেশিরা কেন পাঠাতে পারছি না ভাই? হ্যাঁ, সিন্ডিকেট যেই পড়া পড়ছে এগুলো থামাতে পারবে না, কারণ বাংলাদেশের যে আইন, যেই কানুন, এগুলা যতদিন পর্যন্ত আমরা ভালো না হচ্ছি, আমাদের এই সম্ভব না এগুলো। ঠিক আছে? তো প্রবাসী ভাইরা, আজকে মালয়েশিয়ার সম্পর্কে এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনারা কি ভিডিও চান সেটা কমেন্ট করে বলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা কাতারে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব যে আপনাদের কাতারে নিয়ে আসার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।